আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান রাব্বুল আলামিনের নাম নিয়ে, যিনি আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন এবং সুন্দরভাবে জীবনযাপন করার জন্য তৌফিক দিয়েছেন। তার জন্য আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই স্মরণ করে নিতে চাই জাতির সেই শ্রেষ্ঠ বাঙালি, বীর বাঙালি মরহুম মৌলানা ভাসানীর কথা। তার সাথে সাথে স্মরণ করে নিতে চাই আমাদের স্বাধীনতার মহানায়ক, মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সেই তিন বাহিনীর প্রধান, আমার সিলেটের গর্ব জনাব জেনারেল উসমানী। এর সাথে সাথে আমি স্মরণ করে নিতে চাই জাতির আরেক বীর, যিনি আমাদেরকে সাফল্যের পথ দেখিয়েছেন। আমি তার কথা স্মরণ করে নিতে চাই, মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেবের কথা। তার সাথে সাথে শ্রেষ্ঠ বাঙালি মহান ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন। তাই তাকে আবারও সুস্বাগতম এবং আন্তরিক মোবারকবাদ। এর সাথে সাথে আমি আরও মোবারকবাদ জানাচ্ছি দীর্ঘদিন কারাবরণকারী আপনার বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও আমি স্মরণ করছি। আমি এটুকু বলতে চাই জাতির কাছে, জাতি আমার কথা শুনবে না অবশ্যই, কারণ আমি আমার কথা কে শুনবে। তারপরেও বলতে চাই, গত 2008 সালের শেষ দিকে সম্ভবত নির্বাচন হয়েছিল, আমি তারিখটা সঠিক মনে নাই। গত 8 সালের নির্বাচনের পর থেকে 2024 সালের 5ই আগস্ট, যাকে আমরা 36শে জুলাই আখ্যায়িত করেছিলাম, ওই দিন পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত এবং মর্মাহত। আমাদের স্বাধীনতার সেই মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ আমরা আমাদের দেশে পাইনি এবং আমরা লালন করতে পারিনি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আমাদের সেই মহান ব্যক্তিত্ব যে আদর্শ রেখে গিয়েছিলেন, আমরা তা ধরে রাখতে পারি। আমি বলতে চাই, যারা গত 16 বছর শাসন করেছে, তারা আসলে আমাদেরকে শাসন করে নাই, আমাদেরকে শোষণ করেছে, নিপীড়ন করেছে, নির্যাতন করেছে বিভিন্নভাবে। আমাদের প্রথম তারা ক্ষমতায় এসেই সেই বিডিআর বিদ্রোহ নামে একটি অসাধারণ হত্যাযজ্ঞ চালিয়েছে, যে হত্যাযজ্ঞে আমাদের 57 জন বীর সৈনিক, 57 জন বীর, যাদেরকে আমরা আসলে মহানায়ক বলতে পারি, সেই 57 জন সেনা অফিসার মহানায়কদেরকে পরিকল্পিতভাবে খুনি শেখ হাসিনা ভারতের ইন্দ্রন কিংবা ইশারায় সে খুন করেছে, পরিকল্পিতভাবে খুন করেছে। সেই খুনের পিছনে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ যারা ছিল সবাই জড়িত। ওই দিন যদি আমাদের সেই 57 জন সেনা কর্মকর্তা বীর সৈনিকদেরকে তারা হত্যা না করতেন, খুন না করতেন, আমি মনে করি আমরা এই নির্যাতন নিপীড়নের শিকার হতাম না। আমরা সেই 57 জন বীর শহীদের, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে, তাদেরকে আমি শহীদ বলে আখ্যায়িত করলাম। সেই বীর শহীদদের, খুনিদের বিচার অতি দ্রুত
খুব তাড়াতাড়ি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বেই যেন বিচার শেষ হয় এবং বিচারের পরবর্তী সময়ে বিচার কার্যকর হয়। দ্বিতীয়ত যেটা বলবো, 2013 সালে হেফাজত হত্যাকাণ্ড, শাপলা চত্বরের সেই হেফাজত হত্যাকাণ্ডটি সারা পৃথিবীর মানুষ জানলেও আমার দেশের যেই সাবেক প্রধানমন্ত্রী, কুখ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা জানে নাই। সে জানার চেষ্টাও করে নাই। সে জেনেও না জানার ভান করে আমার সেই ছোট্ট ছোট্ট কচি কচি ছেলেদেরকে সে হত্যা করেছে, যারা কোরআনের পাখি হিসাবে গঠিত হচ্ছিল। তারপর 2014 সালে একটি প্রহসনের নির্বাচন, 2018 সালে একটি একনায়কতান্ত্রিক নির্বাচন, 2024 সালে আর একটি জঘন্যতম নির্বাচনের মধ্য দিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে। প্রকৃতপক্ষে মানুষ ভোট দেওয়ার অধিকার পায় নাই। আমি নিজেও একবার পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। সেখানে ভোট নামে কলঙ্ক হয়েছে। এজেন্টরা এসে বলেছে ব্যালট পেপার দেন, আমরা ভোট দিব। তারা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে ভোট দিয়েছে। আমাদের কিচ্ছু করার নেই। আমরা তখন ছিলাম নিরস্ত্র, তাই আমাদের কিছু করার ছিল না। 2024 সালের সবচেয়ে বড় যে অন্যায়, ছাত্র হত্যা, সেই ছাত্র হত্যার দায়ে সকল আওয়ামী ফেসিবাদ সবাইকে ধরে এনে সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এটা আমার নয়, এটা দেশের দাবি, দেশের দাবি, দেশ তথা সার্বভৌমত্বের দাবি। এছাড়া এদেশে শত শত সহস্র বুদ্ধিজীবীরা বিভিন্ন ভাবে লেখালেখি করতেন। ব্লগার ছিলেন, কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন, কলামিস্ট ছিলেন। তারা বিভিন্ন ধরনের কলাম লিখতেন, সাহিত্য লিখতেন, রচনা করতেন। তাদের লেখালেখি যদি কালি শেখ হাসিনার বিরুদ্ধে যেত, যেটা দেশের জন্য, দেশকে ভালোবেসে যদি কেউ একটি লাইন লিখত, তাহলে সেটি যদি শেখ হাসিনার বিরুদ্ধে যেত, অর্থাৎ একটি ব্যক্তির বিরুদ্ধে গেলে, অর্থাৎ একটি দলের বিরুদ্ধে গেলে, তাকে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হয়েছে। জেল, জুলুম, গুম এবং আরও নানান কি। তারা বিরোধী রাজনীতিকে দমন করার জন্য এবং বাংলার সুশীল সমাজ তথা যারা নেটিজেন আছে, বাংলাদেশের নেটিজেন ব্যক্তিত্ব আছে, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে মুখ বন্ধ রাখার জন্য আয়নাঘর নামে তারা টর্চার সেল তৈরি করেছিল। সেটি বিভিন্ন জায়গায় ছিল। আমরা ইতিমধ্যে টেলিভিশনে মেজর জেনারেল জিয়াউল আহসান তার নেতৃত্ব দিয়েছিলেন, এটা আমরা জেনেছি। এবং আমাদের গোলাম আজমের ছেলে সেই ব্রিগেডিয়ার জেনারেল আজমকে তারা প্রায় 11 বৎসর এই আয়নাঘরে বন্দি রেখেছে। এছাড়া আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সেনাবাহিনীর কর্মকর্তা, বিভিন্ন পুলিশের কর্মকর্তা, বিভিন্ন ধরনের সুশীল মানুষকে তারা আটকিয়ে রেখে বিভিন্ন জায়গায় আয়নাঘর তৈরি করে নির্যাতন করেছে। এরা পুলিশকে বানিয়েছিল একটি দলের একটি পক্ষপাতমূলক অস্ত্র। পুলিশকে বিশেষ করে আওয়ামী অস্ত্র বানিয়েছিল। পুলিশকে আওয়ামী অস্ত্র বানিয়ে তারা দেশে বিভিন্ন ধরনের অত্যাচার করেছে, লক্ষ মামলা দিয়েছে। বিরোধী মতকে দমন করার জন্য পুলিশকে দিয়ে যখন যা করার দরকার সবই করেছে। পুলিশ ঘরে গিয়ে রাতের অন্ধকারে ধরে এনে থানায় নির্যাতন করেছে, মুখ বন্ধ রাখার জন্য বলেছে বিরোধী মত করা যাবে না। সুতরাং আমি বলবো, এদের বিচার না হলে আমার বাংলায় আমরা আবারও একটি ফেসিবাদের লক্ষণ দেখতে পাচ্ছি। ফেসিবাদের লক্ষণ যদি আমরা আবারও ফেসিবাদকে সমর্থন করি,
আমরা যদি আওয়ামী ফেসিবাদকে বিচার না করতে পারি, অর্থাৎ তারা যদি অন্যায় করে থাকে, যেহেতু বিচার করবে মহামান্য জজ বিচারকগণ, আমি বলবো না তারা দোষী কিনা, প্রমাণ বলে দিবে, প্রমাণই তাদেরকে কোর্টের মাধ্যমে বলে দিবে তারা দোষী কিনা। অবশ্যই আমরা জানি দোষী, কিন্তু আমরা বিচার করতে পারি না। বিচার করবে কোর্ট, বিচার করবে ম্যাজিস্ট্রেট, মহামান্য আদালত বিচার করবে। সুতরাং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তিযোগ্য হিসেবে ন্যায় বিচারের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে, গণনা করতে হবে। তাদেরকে যদি আমরা বিচার না করি, আমরা যারা বর্তমান তরুণ প্রজন্ম এই বিচারের মুখোমুখি না করতে পারলে ভবিষ্যৎ আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি নাতনি, আমাদের উত্তরসূরি যারা আসবে, তারা এমন আরও ফেসিবাদের কবলে পড়বে, রোষানলে পড়বে, তারা দেশে বেঁচে থাকতে পারবে না। তারা এই ফেসিবাদের রোষানলে পড়লে আমার মনে হয় এদেশ ভালো থাকবে না। ধন্যবাদ সবাইকে।